হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটু যমুনা ব্যাংক নিয়ে কথা বলতে চাই। কেন যমুনা ব্যাংক নিয়ে কথা বলতে চাই? এটি একটি ব্যাংক সেক্টরের একটি শেয়ার, ডিসেম্বর ক্লোজিং। আপনারা জানেন যে বর্তমানে যে সময়টা যাচ্ছে সেটা কিন্তু ডিসেম্বর ক্লোজিং শেয়ারের সিজন। তো যেহেতু জুন ক্লোজিং শেয়ারগুলোতে রেকর্ড ডেট চলতেছে বা অনেকগুলা রেকর্ড ডেট শেষ হয়ে গেছে, এই মুহূর্তে মানুষের আগ্রহ স্বাভাবিকভাবেই ডিসেম্বর ক্লোজিং শেয়ারের দিকে যাবে, কারণ এটা কোয়ার্টার 3 অলরেডি দিয়ে দিছে। কোয়ার্টার 1, কোয়ার্টার 2 এবং কোয়ার্টার 3 যারা ভালো দিয়েছে তাদের জন্য ভালো একটা ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে, এবং সামনে এই ইপিএস যেটা আসবে, অ্যানুয়াল ইপিএস, সেই ইপিএসটা ভালো যারা দিবে সেই শেয়ারগুলা ভালো হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। এ কারণেই কিন্তু ডিসেম্বর ক্লোজিং শেয়ারের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়তেছে। এই পুরো মাসটা জুড়েই হয়তো আমরা ডিসেম্বর ক্লোজিং যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোর দিকে মানুষকে আকৃষ্ট হতে দেখব। যদিও ব্যাংক সেক্টরটা খুব একটা ভালো করতেছে না বা খুব একটা ভালো ট্রেন্ডে নাই, তারপরেও আমি মনে করতেছি যে যমুনা ব্যাংকের যে শেয়ারটা আছে সেইটা হয়তো খুব ভালো করতে পারে। কারণ আপনি যদি ব্যাংক সেক্টর থেকে 5টা শেয়ার বাছাই করতে চান, সেই 5-6টা শেয়ারের মধ্যে টপ লিস্টেড 5-6টা শেয়ারের মধ্যে যমুনা ব্যাংক থাকতে বাধ্য। তাদের সকল দিক দিয়ে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু আপনি যমুনা ব্যাংকটা আপনি ভালো অবস্থানে দেখতে পারবেন। কেন আমি এই সব কথা বলতেছি, চলেন আমি আপনাদেরকে ফান্ডামেন্টাল যে ইনফরমেশন, সেই ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলো দেখাই, এবং এটার টেকনিক্যাল অ্যাসপেক্টে এটা কোন কোন দিক দিয়ে পজিটিভ আছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটার শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমি মূল টপিকসে কথা বলার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত যুক্ত হন নাই, ডেসক্রিপশনে চলে যাবেন। এই চ্যানেলের ডিসক্রিপশনে গেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবেন, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আর যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের সকল যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমরা দেই সাধারণত, সেগুলো আপনাদের নিউজ ফিডে চলে যাবে এবং আমাদের সাথে সরাসরি কানেক্ট থাকতে পারবেন। তো মূল কথায় চলে যাচ্ছি, যমুনা ব্যাংক। যমুনা ব্যাংক কেন ভালো করবে সে ব্যাপারে আমি কথা বলতে চেয়েছিলাম। এইটা হলো, দেখেন আপনারা ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলা এইখানে যদি আপনারা দেখতে চান, 52 সপ্তাহের সর্বোচ্চ প্রাইস ছিল 23 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন প্রাইস ছিল কত, 16 টাকা 40 পয়সা। এখানে পি রেশিও যদি দেখেন মাত্র 3.15, যেটা খুবই ভালো। ব্যাংক সেক্টরটা যদি মুভ করে তাহলে আমার যেটা মনে হয় পি রেশিও এইটা থাকবে না, সেক্ষেত্রে প্রাইসটা আরও বেড়ে গিয়ে পি রেশিওটাও আরও বাড়তে পারে। ইপিএস যেটা আছে, ইপিএস 6.25, আলহামদুলিল্লাহ ভালো। নেট অ্যাসেট ভ্যালু যদি দেখেন, এটার 26 টাকা 25 পয়সা, সেটার বিপরীতে বর্তমান প্রাইস কিন্তু 19 টাকা 70 পয়সা, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালুর থেকে আমাদের প্রাইসটা কিন্তু কমে আছে। এবং এটার ইপিএস যদি দেখেন, 2023 সালে যে অ্যানুয়াল ইপিএস যেটা প্রকাশিত হয়েছিল, সেটা কিন্তু 2022 সালের অ্যানুয়াল ইপিএস এর থেকে ভালো ছিল, 0.79 পজিটিভ ছিল 2023 সালে। তারপর কোয়ার্টার 1 দিছে, কোয়ার্টার 2 দিছে এবং কোয়ার্টার 3 দিছে, প্রত্যেকটাই কিন্তু দেখেন আপনারা পজিটিভ। এটা হলো 0.24, এটা 0.25 এবং এটা 0.26, অর্থাৎ গ্রাজুয়ালি কোম্পানির যে আর্নিং পার শেয়ার সেটা কিন্তু বাড়তেছে। কোয়ার্টার 1-এ বেড়েছিল, কোয়ার্টার 2-ও আমরা বাড়তি পেয়েছি এবং কোয়ার্টার 3-তেও কিন্তু অল্প কিছু হলেও বেড়েছে। এবং এদের ডিভিডেন্ড হিস্টোরি যদি আপনারা দেখেন, ডিভিডেন্ড কিন্তু আমাদের 22 সালে এবং 23 সালে তারা কিন্তু ওই 8.5% স্টক এবং 17.5% কিন্তু তারা ডিভিডেন্ড দিয়েছে। বর্তমান যে প্রাইসটা আছে 19 টাকা 70 পয়সা, এই প্রাইস অনুযায়ী আমাদের ডিভিডেন্ড ইল্ড কিন্তু এখন 8.88%, অর্থাৎ এইটা খুবই ভালো। এবং আপনারা এখান থেকে যদি মনে করেন যে আমি ডিভিডেন্ডটা নেব, রেকর্ড ডেটে আমি শেয়ারটা রাখবো, সেক্ষেত্রেও আমি এখানে কোনো ধরনের সমস্যা দেখি না। আপনি যে ধরনের এখানে যে ডিভিডেন্ডটা পাবেন সেটা খুব সুন্দরভাবে পোষায় যাবে, গেল এটা। আর তাদের যদি রিজার্ভ বলেন, দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2023 সালে তাদের কিন্তু 2022 সালের অ্যানুয়াল যে তারা নেট অপারেটিং ক্যাশ ফ্লো তারা যেটা পাবলিশ করছিল সেটা পজিটিভ ছিল, এবং কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 তিনটাই কিন্তু ভালো, এবং কোয়ার্টার 3টা আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ভালো, অর্থাৎ +49.14। তার মানে গত বছরের তুলনায় এইবারে কিন্তু তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও অনেক ভালো।
এরপর যদি আপনারা দেখেন হোল্ডিং এর দিকে ইয়া করেন, তাহলে দেখবেন দেখেন ইনস্টিটিউট কিন্তু ইনভলভ আছে 7.62% কিন্তু শেয়ার আপনার ইনস্টিটিউটের কাছে আছে। যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউটের কাছ থেকে কিছু শেয়ার পাবলিকের কাছে চলে গেছে গত মাসে। অনেক সময় এই শেয়ার হোল্ডিং এর যে বিষয়টা থাকে এটাও কিন্তু আই ওয়াশের মতো থাকে। তো এইটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না, কারণ ইনস্টিটিউট মাঝে মধ্যে শেয়ার ছাড়ে এবং মাঝে মধ্যে সে শেয়ার কিনে নেয়। অনেক সময় প্রাইস কমানোর জন্য অনেক সময় এই কাজগুলা কিন্তু কারসাজির মতো ওরা করতে পারে, বা কারসাজি ঠিক এটা বলা যায় না, তো এটা ওদের একটা ট্রিক্স এরকমও কিন্তু হতে পারে। তো এরকম না যে ইনস্টিটিউট যেহেতু ছেড়ে দিছে এর পরের মাসে, এই মাসে কিন্তু প্রায় 19 দিন চলে গেছে, এই 19 দিনে তারা কিনে নেয়, বিষয়টা কিন্তু ওরকম নাও হতে পারে। সে কারণে এইটাকে আমরা ধর্তব্যের মধ্যে যদি না ধরি এবং এখানকার যে ফান্ডামেন্টাল ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, কোম্পানির আর্নিং যেহেতু বাড়তেছে, সেক্ষেত্রে এই কোম্পানিটা ভালো একটা ডিভিডেন্ড দেবে এবং সামনে যে অ্যানুয়াল ইপিএস প্রকাশিত হবে সেটা আশা করতেছি ভালো করবে। তো এই হলো আমাদের ফান্ডামেন্টাল ইনফরমেশনের যে ক্যালকুলেশন, সব কিছু বিবেচনায় এটা কিন্তু শেয়ারটা অনেক ভালো করতে পারে সামনের দিকে। তো এই হলো মোটামুটি ফান্ডামেন্টাল ইনফরমেশন। এর পরবর্তীতে আপনারা যদি দেখেন এইখানে লাস্ট একটা ক্যান্ডেল দিয়েছিল 14ই নভেম্বর, সেই ক্যান্ডেলটা কিন্তু বেশ ভালো এবং ভালো একটা ভলিউম নিয়ে সে কিন্তু প্রাইস আপ করছে। এখানে একটা ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ডের যে লাইনটা, সেই লাইনটাকে কিন্তু ভেঙে দিয়ে সে উপরের দিকে আছে। আমি আরও ডিটেলে আপনাদেরকে দেখাবো, জাস্ট এটা আলোচনা করতেছি। এইখানে আপনাদের এই যে ক্যান্ডেলটা তৈরি করছে, করার পরে কিছু প্রফিট টেকিংয়ের কারণে এইটা মোটামুটি একটা প্রফিট টেকিং দুইটা ক্যান্ডেলে হওয়ার পরে সে কিন্তু আবার উপরে প্রাইস আপ করতেছে। টেকনিক্যাল অ্যাসপেক্টে আমরা একটু দেখার চেষ্টা করব এটার কি কন্ডিশন। তো এই জন্য আমরা ডে চার্টে চলে আসলাম। ডে চার্টে যদি সর্বপ্রথম আমরা দেখি, এইখানে আপনারা এমএসিডিটা যদি একটু খেয়াল করেন, দেখবেন যে এইখানে কারেকশন মুড সে শেষ করে এখন কিন্তু ভালো পজিশনে আছে এমএসিডিটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বড় বড় দুইটা আমাদের বার দিয়েছে, ডার্ক গ্রিন বার, যেটা আমরা হিস্টোগ্রামে ডার্ক গ্রিন বার যখন দেয় সেটা কিন্তু ভালো পজিশনে চলে যাওয়ার একটা ইঙ্গিত দেয়। মাঝখানে একটা মোটামুটি একটা ফেড হয়ে গেছিল, কিন্তু আজকে আবার এই ফেডটা হয়েছিল কেন, 2 দিন প্রফিট টেকিং হয়েছে, যার কারণে কিন্তু এমএসিটির বারটা ফেড হয়ে গিয়েছিল। আজকে আবার কিন্তু সে মোটামুটি ভালো ভলিউম নিয়ে প্রাইস যখন আপ করছে, তখন কিন্তু এই হিস্টোগ্রামের বারটা আবার ডার্ক গ্রিনে চলে গেছে। এবং সেই বারের পরিমাণটা আপনারা খেয়াল করেন, বিগত যে বারগুলো ছিল সেগুলোর তুলনায় কিন্তু অনেক ভালো। তার মানে এইটা সামনের দিকে আরও কিছুদিন ভালো করতে পারে বলে ইঙ্গিত দেয়। এরপরে যদি আপনারা দেখেন যে আরএসআইয়ের দিকে যদি আপনারা খেয়াল করেন, দেখবেন এটা কিন্তু মাঝখানে প্রায় 70কে টাচ করছিল, আরএসআই 70কে টাচ করছিল। প্রফিট টেকিংয়ের কারণে সে নিচের দিকে নামছে এবং সেখান থেকে সে কিন্তু আবার উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু রিট্রেস করে সে উপরের দিকে যাচ্ছে। এটা কিন্তু একটা ভালো সাইন। যখন কোনো শেয়ার সরাসরি উপরের দিকে উঠবে তখন কিন্তু সেটা বেশি রিস্কি থাকে, কারণ যেভাবে ওঠে ওইভাবে কিন্তু সে নামতেও পারে। কিন্তু যখন একটা শেয়ার কিছু দূর ওঠার পরে একটা রিট্রেসমেন্ট দেয়, রিট্রেসমেন্টের পরে যখন উপরের দিকে আসে তখন কিন্তু সেটা কিন্তু ভালো একটা সাইন এবং পজিটিভ সাইন। তার মানে তার যে ট্রেন্ডটা আছে সেই ট্রেন্ডটা কিন্তু আরও বেশি স্ট্রং। এটা আপনারা সবাই বুঝেন। আমরা অন্য যে ভিডিওগুলো আছে সেগুলোতে রিট্রেসমেন্টের ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি, কত পার্সেন্ট রিট্রেসমেন্ট করলে আইডিয়াল, কত পার্সেন্ট স্ট্রং, কত পার্সেন্ট করলে ভেরি স্ট্রং, মানে সুপার ট্রেন্ড, সমস্ত বিষয়গুলো এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বুঝাইছি। আমি আশা করবো এই বিষয়গুলো আপনারা জানেন। তো সেক্ষেত্রে 67 যেহেতু আছে আমাদের আরএসআই, সেটা খুব ভালো একটা পজিশনে আছে। এর পরবর্তীতে আপনারা যদি খেয়াল করেন, এইখানে দেখেন ইচিমুকো ক্লাউড, এইখানে এতদিন কিন্তু একটা যখন ডাউন ট্রেন্ড সে ফলো করতেছিল, ইচিমুকো ক্লাউডের নিচে কিন্তু অবস্থান করতেছিল প্রাইসটা, এবং সকল ক্যান্ডেলগুলো ইচিমুকো ক্লাউডের নিচেই ছিল। এখন এই যে বড় একটা যে ক্যান্ডেলে সে প্রাইস আপ করছে, সেটাতে কিন্তু সেই ইচিমুকো ক্লাউডকে অলরেডি ক্রস করে ব্রেকআউট করে উপরের দিকে গিয়েছিল, এবং তারপরে প্রফিট টেকিংয়ের কারণে এইখানে কিন্তু দুইটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল এসে এখানে প্রাইসটা একটু ডাউন করে ক্লাউডের ভিতরে চলে গেছিল। আজকে আবার এই ক্লাউডের বাইরের থেকে অলরেডি বের হয়ে চলে গেছে। তো এইখানে যেহেতু ক্লাউডের উপরের দিকে সে রিট্রেস করে চলে গেছে, আমাদের যেটা মনে হয় যে এই যাত্রায় সে আরও কিছু দূর যাবে, যাওয়ার পরবর্তীতে তারপরে সে হয়তো কারেকশনে আসতে পারে। তো সে কারণে সামনের দিনগুলোতে এটা ভালো করার একটা খুব ভালো পসিবিলিটি আছে, ইচিমুকো ক্লাউড আমাদেরকে সেটা বলতেছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি আরও একটু ডিটেইলে দেখতে চাই, একটু শর্ট টাইম ফ্রেমে আমরা একটু দেখতে চাই, স্মার্ট মানি কনসেপ্টের যে আমাদের যে আইডিয়া, সেই আইডিয়া অনুযায়ী আমরা দেখতে চাই,
সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এইখানে আপনারা দেখবেন এই যে আমাদের যে চার্টটা ওয়ান আওয়ারের যে চার্ট, সেই 1 আওয়ারের চার্টটা আপনারা আরও স্পষ্ট করে দেখতে পাচ্ছেন। আমি আমাদের ইন্ডিকেটরগুলো একটু অফ করে দিই। প্রথমত সে কিন্তু একটা ডাউন ট্রেন্ডে ছিল, অনেক দিন একটা ডাউন ট্রেন্ডে ছিল। এই যে ডাউন ট্রেন্ডে থাকার পরে সে কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে। যদি আমরা এখানে একটা ট্রেন্ড লাইন আঁকি, মোটামুটি অ্যাকুরেটলি টানলাম না, মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আর কি। যদি এই ট্রেন্ড লাইনটা আমরা আঁকি, এই যে দুইটা সুইং হাইকে যদি আমরা কানেক্ট করি, তাহলে দেখবেন এই সুইং হাইটাকে যখন কানেক্ট করলাম তখন কিন্তু এটা গত 13ই নভেম্বর, আজকে তো 19 তারিখ, গত 13ই নভেম্বর এটা কিন্তু ব্রেকআউট করে উপরের দিকে চলে গেছে। যখন ব্রেকআউট করে ভালো একটা ভলিউম নিয়ে চলে গেছে, সে কিন্তু অলরেডি একটা পর্যায়ে চলে গেছে। যাওয়ার পরে সাধারণত যখন কোনো একটা ভালো ট্রেন্ড আসে, এই ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে যায় না, হয় কি একটু উপরের দিকে ওঠে আবার রিট্রেস করে, আবার উপরের দিকে ওঠে আবার রিট্রেস করে, এটাই হলো নিয়ম। এভাবেই কিন্তু সাধারণত আমাদের ট্রেন্ডগুলো যায়। এখন আমরা দেখব যে এখানে কতটুকু রিট্রেস করার কথা অ্যাজ পার রুলস, স্মার্ট মানি কনসেপ্ট এবং আমাদের যে ফিবোনাচি টুলসটা আছে সেই টুলসের সমন্বয়ে আমরা একটু দেখার চেষ্টা করব এটা বর্তমানে কি পজিশনে আছে। আমরা যদি এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলসটা প্লেস করি, তাহলে আপনারা সুইং লো থেকে এই সুইং হাই পর্যন্ত যদি আমরা কানেক্ট করে দেই, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের গোল্ডেন পকেটের যে জায়গাটা, আমরা যেটাকে গোল্ডেন পকেট বলি, আইডিয়াল ট্রেন্ডগুলো সাধারণত যেখান থেকে ব্যাক করে, যেখান থেকে রিট্রেসমেন্ট শেষ করে, সেই জায়গাটা হলো এই 50% থেকে 61.8%-এর যে লাইন দুইটা, এখান থেকে ব্যাক করে। আইডিয়াল ট্রেন্ড যেগুলা হয় সাধারণত সবগুলা এখান থেকে আমাদের রিট্রেস করে আবার উপরের দিকে চলে যায়। আপনারা দেখেন জাস্ট 50%-এর যে লাইনটা, সেই লাইনটাকে জাস্ট টাচ করছে, একবার টাচ করছে, দুইবার টাচ করছে, করার পরে সে কিন্তু উপরের দিকে চলে গেছে। অর্থাৎ সে আইডিয়াল ট্রেন্ডের যে রুলস সেটা কিন্তু মেনে সে উপরের দিকে যাচ্ছে। তো যেহেতু সে আইডিয়াল ট্রেন্ড মেনে উপরের দিকে যাচ্ছে, আমরা আশা করতেছি সে তার গন্তব্যস্থলে উপরের দিকে যাবে, তার মানে আরও উপরের দিকে যাওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে। এখন এইখানে যে টার্গেটটা, সেই টার্গেটটা আমরা কিভাবে সেট আপ করতে পারি সেটা এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা একটু ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, ট্রেন্ড লাইন থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো একটু স্পষ্ট করে দেখার জন্য আমরা দুইটা ইন্ডিকেটর ব্যবহার করতেছি। এখানে সুপার অর্ডার ব্লক আর একটা স্মার্ট আর এসআর সুইং। তো এটা যদি আমরা একটু ওপেন করি, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হয়েছিল। এইখানে যখন তারা এই রেজিস্ট্যান্স ছিল 18 টাকা 10 পয়সা থেকে 18 টাকা 20 পয়সার জন্য, এই রেজিস্ট্যান্সকে ক্রস করে যখন সে উপরের দিকে চলে গেছে, তখনও কিন্তু এটার চেঞ্জ অফ ক্যারেক্টার চলে আসছে। এখন চেঞ্জ অফ ক্যারেক্টার চলে যাওয়ার ব্রেক করার পর সে যখন উপরের দিকে গেছে, এটা কিন্তু খুব বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে খুব দ্রুত সময়ে সে ভালো কিছু ভলিউম নিয়ে কিন্তু উপরের দিকে চলে গেছে। এখন স্বাভাবিকভাবেই আমি বলছিলাম যে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, তখন এই স্টকের প্রাইসটায় সেই ফেয়ার ভ্যালু গ্যাপকে মিটিগেট করার জন্য সে অবশ্যই নিচে নামবে, যেটা আমরা রিট্রেসমেন্ট এর আগে আলোচনা করলাম যে রিট্রেসমেন্ট কেন করে, কিভাবে করে, সেই সমস্ত বিষয়গুলো তো বলেছি। যেহেতু এইখানে স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আলোচনা করতেছি, ওই টপিকে আর যাব না। এইখানে দেখেন একটা বড় ধরনের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে সে উপরের দিকে গিয়েছিল। যাওয়ার পরে সে কিন্তু অর্ডার ব্লকের আগেই, এই যে এখানে দেখেন অর্ডার ব্লক, এখানে অর্ডার ব্লকের আগেই কিন্তু সে প্রফিট টেকিংয়ের কারণে নিচে নেমে চলে আসছে। নিচে নেমে চলে এসে সে কতটুকু আসতে পারে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে সে মিটিগেট করার জন্য আসতে পারে। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কি মিটিগেট করছে কিনা এটা আপনারা একটু দেখেন। এই যে যদি জুম করে আপনাদেরকে দেখাই, এই পর্যন্ত কিন্তু সে নেমেছিল, ফেয়ার ভ্যালু গ্যাপটা শুরু হয়েছিল এইখানে, সে এখান পর্যন্ত নেমে মিটিগেট করে কিন্তু উপরের দিকে চলে গেছে। আমরা জানি সাধারণত ফেয়ার ভ্যালু গ্যাপকে কিভাবে মিটিগেট করে, 20% নিতে পারে, 50% নিতে পারে, 60% নিতে পারে, অথবা পুরোটাই নিতে পারে। এইটাকে মিটিগেট করে যখন উপরের দিকে যায়, তখন কিন্তু তার যে স্ট্রেংথ, সেটা কিন্তু ট্রেন্ডের স্ট্রেংথটা কিন্তু একটু বৃদ্ধি পায়। পরবর্তীতে হঠাৎ করে সে কোনো একটা জায়গায় গিয়ে ছোটোখাটো কারণে কিন্তু বাধাপ্রাপ্ত হয় না। সেই শর্তটা কিন্তু এই স্টকের প্রাইসটা কিন্তু মিট আপ করছে। যেহেতু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এইটাকে মিটিগেট করে উপরের দিকে যাচ্ছে। আমরা আশা করতেছি সে
তার গন্তব্যস্থল যেটা উপরের দিকে, আমরা যেটা আশা করতেছি সেদিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এখন কতটুকু যাওয়ার সম্ভাবনা আছে, এখন আমরা ধারণা করতেছি যেহেতু এখানে একটা অর্ডার ব্লক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা ভালো একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকে হয়তো কিছুটা বাধাপ্রাপ্ত হলেও সে এইটাকে ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। কারণ অনেক দিন পর দেখেন আপনারা এখানে যদি ভলিউমের বারের দিকে খেয়াল করেন, এইখানে কিন্তু অনেক দিন থেকে যে অ্যাভারেজ ভলিউমে লেনদেন হচ্ছিল তার থেকে কিন্তু অনেক বেশি হারে কিন্তু এখন লেনদেন হচ্ছে। ভলিউমগুলো যদি আপনারা দেখেন, ভলিউমের বারগুলো কিন্তু অনেক বড় বড়। তো এইখানে আমরা পাবলিক সেন্টিমেন্ট খুব ভালো করে বুঝতে পারতেছি যে এখানে খুব ভালো একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়েছে। যারা এখানে শেয়ারে বাই করতেছে তারা একটা নির্দিষ্ট অবস্থানে না যাওয়া পর্যন্ত হয়তো প্রফিট টেকিংয়ে আসবে না, সে কারণেই কিন্তু তারা মূলত এই শেয়ারটা বাই করতেছে। তো সেই প্রফিট টেকিংটা কোন জোনে হতে পারে এটা নিয়ে একটু আলাপ আলোচনা করব। তো আমরা একটু ডে চার্টে চলে যাই। ডে চার্টে চলে গেলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন, সে কারণে ডে চার্টে চলে যাওয়া। এবং ইন্ডিকেটরগুলো আমি বন্ধ করে দিতেছি, যেহেতু আমাদের এগুলোর কাজ শেষ, আপনাদেরকে দেখাইছি সব কিছু। তো এই হলো বিষয়। এই যে আমাদের যে ট্রেন্ডটা আপনারা দেখেন, এই যে ট্রেন্ডটা, এইটাতে আমাদের যে সুইং লো এবং সুইং হাই যেটা ক্যালকুলেশন করলাম আমরা রিট্রেসমেন্টের জন্য, সেই জায়গাটায় আমরা ধরবো আবার নতুন করে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলসটা। এই যে আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলসটা আমরা ধরলাম, এই সুইং লো এবং সুইং হাইকে কানেক্ট করলাম, এটাকে আমরা রিভার্স করে দিব। করার পরে আমরা একটা লাইন পাবো, সেটা হলো এই যে 150% থেকে 161.8 যেটা, এই জোনটাকে আমরা প্রফিট টেকিং জোন বলবো। আপনারা একটু খেয়াল করবেন, এই যে জোনটা, এই জোনটাকে আমরা প্রফিট টেকিং জোন বলবো, কারণ এইখানে আমাদের একটা বড় রেজিস্ট্যান্স আছে, মেজর রেজিস্ট্যান্স আছে। এই মেজর রেজিস্ট্যান্স পর্যন্ত এই শেয়ারটা উঠবে বলে আমরা আশঙ্কা করতেছি এই যাত্রায়। পরবর্তীতে যদি সে আবার কারেকশনে আসে বা রিট্রেসমেন্টে আসে, কতটুকু রিট্রেস করে সমস্ত বিষয় বিচার বিশ্লেষণ করে এর পরবর্তী টার্গেট দেওয়া যাবে। কিন্তু আপাতত দৃষ্টিতে বর্তমান যে ট্রেন্ডটা চালু আছে সেইটার গন্তব্যস্থল এখানে 21 টাকা 20 পয়সা থেকে শুরু করে 21 টাকা 50 পয়সা পর্যন্ত যে জোনটা আছে সেটার মধ্যে চলে যাওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। তার মানে আমাদের যেহেতু ট্রেন্ড লাইনটাকে অলরেডি ব্রেক করে সে উপরের দিকে আসছে এবং একটা রিট্রেসমেন্ট দিয়েছে, তার গন্তব্যস্থলে যেতে হয়তো খুব বেশি সময় সে নিবে না। এখন আমরা যদি সম্ভাব্য যে তার গতি প্রকৃতি সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, হয়তো এরকম হতে পারে। আমাদের ধারণা সে এরকম করতে পারে। এই দিকে কোনো একটা অর্ডার ব্লক যেহেতু একটা দেখাইছিলাম, আপনারা দেখছেন অর্ডার ব্লকটা কোন জায়গায়, এই অর্ডার ব্লকে হয়তো ধাক্কা খেয়ে সে হয়তো একটু নিচে রিট্রেস করার পরে সে উপরের দিকে এই জোনে মিট আপ করতে পারে। এখানে যদি আপনারা ইলিয়ট ওয়েভের যে থিওরি, সেই থিওরি যদি অ্যাপ্লাই করেন, সেই থিওরি অনুযায়ীও কিন্তু সে এই জায়গায় চলে যাবে। যেহেতু এখন পর্যন্ত এখানে ওয়েভ আমাদের 1টা 2টা 3 নাম্বার ওয়েভ চলতেছে, আমরা আরও একটু আগাইলে তারপরে আমরা ইলিয়ট ওয়েভ নিয়ে এটার ব্যাপারে কথাবার্তা বলবো। এই স্টকে কিভাবে ইলিয়ট ওয়েভটা কাজ করবে সেটা আমরা আরও পরে আপনাদেরকে দেখাবো। আপাতত আমাদের যে টার্গেট সেটা হলো 21 টাকা 20 পয়সা থেকে 21 টাকা 50 পয়সা, এই দিকের আমরা প্রাইসটা হয়তো দেখতে পারবো খুব অদূর ভবিষ্যতে। তো এই হলো মোটামুটি আপাতত টার্গেট। এর পরবর্তীতে যদি এই আমাদের টার্গেটটা হিট করার পরে সে আবার নতুন করে কোনো কারেকশনে আসে বা কোনো রিট্রেসমেন্টে সে যায়, তখন আমরা পাবলিক সেন্টিমেন্ট এবং এই সেক্টরের যে গ্রাফ সমস্ত বিষয় বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে আবার নতুন করে ইনভেস্টমেন্টের ব্যাপারে চিন্তা করব। আপাতত আমরা এইখানে খুব একটা সম্ভাবনা দেখতেছি যে মোটামুটি ভালো একটা হয়তো গেইন দিবে আমাদের, যেহেতু এই জোনের মধ্যে আসবে। এখন বর্তমান যদি আপনি হিসাব করেন তাহলে আমাদের যে টার্গেট জোন, সেই টার্গেট জোন থেকে 7% 8%-এর একটা গ্যাপ আছে। আপনারা যারা এই ধরনের শেয়ারে ইনভেস্ট করতে চান, 7% 8% প্রফিট টার্গেট করে এইসব শেয়ারে আপনারা ঢুকতে পারেন। তো সমস্ত বিষয়ে আলোচনা করলাম। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে কেন টেকনিক্যাল অ্যানালাইসিসের অ্যাসপেক্টে এইটাকে আমি একটা ভালো সম্ভাবনাময় শেয়ার বলতেছি, এবং আপনাদের টার্গেটটা কি হওয়া উচিত সেই ক্ষেত্রে আপনাদের বিচার বিশ্লেষণের উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কি ধরনের সিদ্ধান্ত নেবেন।
আমার এই ভিডিও দেখে কেউ সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আমি আমার অভিমতটা আপনাদেরকে প্রকাশ করলাম। এর পরবর্তীতে আপনি নিজের বুদ্ধি খাটিয়ে বা আপনি মাথা খাটিয়ে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এটা সম্ভাবনাময় শেয়ার, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন। আদারওয়াইজ আপনি আপনার সিদ্ধান্ত নিজে গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।